নমস্কার, CNN 24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, শ্রীকোনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল 2 অটো যাত্রীর, গুরুতর আহত 3। সামাজিক অবক্ষয় রোধে কড়া পদক্ষেপের দাবি, স্পা, মাদক ও মদের দোকানে কড়া নজরদারি চাই আমরা সবাই। বড়াখাই চা বাগানের নাবালিকা আদিবাসী কিশোরীর রহস্যজনক মৃত্যু নিরপেক্ষ তদন্তের দাবি এসএসপির দ্বারস্থ আশ্বাস এনজিও। মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প প্রজ্ঞা ভবনে উপভোক্তাদের হাতে ঋণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। অর্কিড আর্ট ফাউন্ডেশনের উদ্যোগে গুরু পূর্ণিমা অনুষ্ঠান। এবারে সংবাদ বিস্তারিত। চালকদের বেপরোয়া গতিতে ওভারটেকের প্রবণতা ও প্রতিযোগিতামূলক গাড়ি চালানোর জেরে ফের রক্তাক্ত হল কাছাড়ের সড়ক। মঙ্গলবার গভীর রাতে শ্রীকোনার নবনির্মিত মিনি সচিবালয় ও ওভারব্রিজের মধ্যবর্তী সড়কে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি পণ্য বোঝাই লরির সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় 4টি যানবাহন। ঘটনাস্থলেই প্রাণ হারান 2 অটো যাত্রী, গুরুতর আহত হন আরও 3 জন, যার মধ্যে রয়েছেন অটোর চালকও। ট্রাফিক পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অন্ধকারাচ্ছন্ন ওভারব্রিজ থেকে নামার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটো, একটি স্কুটি এবং আরও 2টি যানবাহনের সঙ্গে পণ্যবোঝাই লরিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় স্কুটিটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং 2টি অটো রাস্তার পাশে ছিটকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার আগে অটো চালক অপর একটি গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত গতিতে চলছিল। অতিরিক্ত গতি ও বেপরোয়া ওভারটেকের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ। দুর্ঘটনায় নিহত 2 যাত্রীর বাড়ি যথাক্রমে শ্রীকোনা ও সাবাসপুর এলাকায় বলে ট্রাফিক বিভাগের তদন্তকারী আধিকারিক জানিয়েছেন। গুরুতর আহত 3 জনকে দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া দুর্ঘটনায় আরও কয়েকজন অটো যাত্রী সামান্য আহত হয়েছেন। নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওভারব্রিজ সংলগ্ন এলাকায় রাতে পর্যাপ্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই, ফলে অন্ধকারে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি পণ্যবাহী লরি ও যাত্রীবাহী গাড়ির বেপরোয়া গতিতে চলাচল দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর পেয়ে শ্রীকোনা থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে প্রায় 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করা হয়। শিলচরের নাগরিক সংগঠন আমরা সবাই বৃহস্পতিবার শিলচর পেনশনার্স অ্যাসোসিয়েশনের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সামাজিক অবক্ষয় রোধ ও নারী যুব সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, প্রশাসন ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার অনুরোধ জানিয়েছে। গত 6 জুলাই গঠিত এই সংগঠন শহরে বেড়ে চলা ও সামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি করেছে। সংগঠনের সভাপতি গৌরী দত্ত বিশ্বাস বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতার বৃদ্ধি সমাজকে সংকটাপন্ন করে তুলছে। প্রশাসন ও জনসাধারণের সমন্বয় জরুরি। সাধারণ সম্পাদক বনানী রায়চৌধুরী স্পা, পার্লার ও জিম সহ এমন প্রতিষ্ঠানে কঠোর নিয়ম শৃঙ্খলা ও নিবন্ধন যাচাই বাধ্যতামূলক করার উপর জোর দিয়েছেন। সহসভাপতি চন্দ্রিমা দত্ত ইউনিসেক্স প্রতিষ্ঠানের রাত 9টার পর খোলা রাখার অনুমোদন পুনর্বিবেচনা এবং লিঙ্গভিত্তিক আলাদা সময় নির্ধারণের প্রস্তাব করেছেন। সংগঠন মাদক ও মদের দোকানের লাইসেন্স পর্যালোচনা, পুলিশের টহল বৃদ্ধি, ছাত্রাবাসে তত্ত্বাবধান ও জনসচেতনতা কর্মসূচি বাড়ানোরও দাবি করেছে। ঘটনার অভিযুক্তদের নিয়মিত জামিনে মুক্তি নিয়ে উদ্বেগ জানিয়ে তারা প্রশাসনের জবাবদিহি চেয়েছে। উপদেষ্টা ধ্রুবকুমার সাহা, অধ্যাপক অজয় কুমার রায় ও প্রবীণ হরিদাস দত্ত উপস্থিত থেকে সামাজিক মূল্যবোধ রক্ষায় প্রবীণদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছেন। আমরা হঠাৎ করে 6 জুলাই ডিসিশন নিলাম মানবিক তাগিদে
ততক্ষণে আমরা জেনে গেছি সোশ্যাল মিডিয়ার দৌলতে পত্র পত্রিকা নিউজে একটা নতুন খবর সারা শহর ছড়িয়ে গেছে। সেটা ছিল স্পা অপসংস্কৃতি এসে ঢুকেছে। কি স্পা তখনও আমরা সেটা খুব ভালো করে বুঝতে পারিনি, কিন্তু একটা ভীষণ কৌতূহল হচ্ছিল, বিরক্ত লাগছিল এগুলো কি করছি আমরা। তখন সঙ্গে সঙ্গে ফোনের মারফতে আমরা সবাইকে জানালাম আমরা একসঙ্গে বসবো গান্ধী শান্তি প্রতিষ্ঠানে, তোমরা চলে এসো। আমাদের ডাকে, আমি এবং বনানীর ডাকে সবাই এখানে এসে উপস্থিত হলো, বসলাম এবং সর্বসম্মতিক্রমে আমাদের একটা গ্রুপ হলো। আমরা সবাই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে লড়ব। সেই উদ্দেশ্য মাথায় নিয়ে আমরা সুশীল সমাজের সুশীল নাগরিকরা যারা এসেছিলেন তারা সবাই এতটাই সচেতন, সবাই বললেন আমরা প্রতিবাদ করব গান্ধী শান্তি প্রতিষ্ঠানের ইয়েতে ক্ষুদিরামের মুক্তির পাদদেশে। সেই অনুযায়ী আমরা 10 তারিখে গান্ধী শান্তি প্রতিষ্ঠানে গিয়ে প্রতিবাদ করেছি, ধিক্কার জানানো হয়েছে। সবাই বলেছে একই কথা, অবিলম্বে যারা এই সমস্ত কাজ করছে তাদেরকে শাস্তি দিতে হবে, কঠোর শাস্তি দিতে হবে। তারপর আমরা ডিসির কাছে মেমোরেন্ডাম দিলাম, এসপির কাছে দেওয়া হলো। 2 দিন পর পত্রিকাতে খবরটা আসলো যে 2 জনকে ধরা হয়েছে। ব্যাস ততটুকুই আমরা জানতে পেরেছি। এরপর কিন্তু আমরা কোনো খবর আর জানি না। হয়তো তারা পলাতক তো নিশ্চয়ই না, বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, এটুকুই আমি মনে করি। আমরা আসলে ব্যাপারটা হয়েছে কি, গভীর একটা সংকটের মধ্য দিয়ে আমরা সবাই তলিয়ে যাচ্ছি। সংকট কোন দিকে নেই বলবো, যেদিকে তাকাচ্ছি আমরা একটা সংকটের ভয়াবহ ছবি দেখতে পাচ্ছি। কাছাড় জেলার বড়াখাই চা বাগানে নাবালিকা আদিবাসী কিশোরী জোনাকি ওরাং এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য অব্যাহত। এবার ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের দাবিতে কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশের কাছে স্মারকলিপি জমা দিল আশ্বাস এনজিও। আশ্বাস এনজিওর অভিযোগ, এই মৃত্যুর ঘটনায় একাধিক অসঙ্গতি রয়েছে, তাই ঘটনার প্রতিটি দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা জরুরি। সংগঠনের দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, প্রায় 16 বছর বয়সী নাবালিকা আদিবাসী কিশোরী জোনাকি ওরাং বড়াখাই চা বাগানের মালিকের বাংলোতে গৃহ পরিচারিকার কাজ করতেন। গত রবিবার এই বাংলো থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, তাকে বর্জালিঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পর থেকে একের পর এক প্রশ্ন সামনে আসছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ঘটনার প্রায় 2 দিন পরে এফআইআর দায়ের করা হয়। কেন এত দেরি হলো তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। এছাড়া ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাহ করার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে, যদিও পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টা বন্ধ হয় বলে দাবি এনজিওর। বড়াখাই বাগানে গত রোববার একটি নাবালিকা মেয়েকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং সেই ডেড বডিকে নামিয়ে নেওয়া হয় পুলিশকে না ডেকে। ওদের কথা যে প্রাণ ছিল তার জন্য ওরা নামিয়ে নিয়েছে। তো এটা নিয়ে আমরা আশ্বাস এনজিও এসপি স্যারের সাথে দেখা করেছি, ওনাকে মেমোরেন্ডাম দিয়েছি যাতে দোষী যে সে যাতে শাস্তি পায়। কারণ দেখা যায় গরিব অসহায় মানুষেরা অনেক সময় শাস্তি পায় না, তো যাতে গরিব অসহায় হয়েও যাতে সে শাস্তি পায় তার জন্য আমরা মেমোরেন্ডামটা জমা করেছি। আমি কাল ওই জায়গায় গেছিলাম, মেয়ের বোন ভাইয়ের সাথে আমি কথা বলেছি এবং গ্রামের মানুষের সাথেও আমি কথা বলেছি। প্রথমে গ্রামের মানুষকে বা ওর বোন ভাইকে ফোন করে জানানো হয়নি ও যে ফাঁসি লাগিয়েছে, বলা হয়েছে ও মাথা ঘুরে পড়ে গেছে। তো মিথ্যা কথা কেন বলা হলো? প্রথমেই তো বলা উচিত ছিল ওর ফাঁসি লাগিয়েছে, প্রথম বলা হয়েছে যে ও মাথা ঘুরে পড়ে গেছে। তো এটা আমার সন্দেহ লেগেছে। 2 নম্বর সন্দেহের কারণ হলো ওর কাছে কোনো মোবাইল ছিল না, কিন্তু যখন ওকে ওরা মানে ফাঁসি থেকে নামাচ্ছে তখন নাকি ওরা একটা ছোটো মোবাইল পেয়েছে ওর কাছে, এবং এই মোবাইলে একটা নাম্বারে ফোন হয়েছে, যে ছেলেটার লোকাল নাম হলো পোনা, ওর নাম্বার আছে। এবং ওই দিন সকালবেলা ওই পোনার সাথে কথা বলেছিল, তারপরে ও 48টা কল করেছে। বড়াখাই চা বাগানে নেটওয়ার্কের খুব ইস্যু, তার জন্য হয়তো ফোনটা লাগেনি। এবার ওরা বলছে যে নিশ্চয়ই ওই ছেলেটার জন্যই মেয়েটা সুইসাইড করেছে।
তো আমার এখানে একটু মনে হয় হয়তো মেয়েটা বাঁচার জন্য তো ছেলেটাকে ফোনে ট্রাই করতে পারে, এটা যে শুধু ওই ছেলেটার জন্যই করেছে। কারণ আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে মেয়েটা ডিপ্রেশনে ছিল নাকি, কেউ আমাকে এটা বলেনি। ওর বোনের সাথেও আমি কথা বলেছি, ওর বোনও এই কথা বলেনি। তো ওই জায়গা থেকে, এবং ওরা যে মিথ্যা কথা বলেছে, এই দুইটা জায়গা থেকে আমার সন্দেহ লেগেছে। আমার মনে হয় কারণ গাইনোকোলজিস্টের কাছে একটা বুক ছিল, ডক্টর আপির কাছে সোমবার মঙ্গলবারের বুকিং ছিল, বাগানের মালিকের ওয়াইফ বুকিং করেছিলেন ওই মেয়েটার নামে, জুনাকির নামে। এবং পোস্টমর্টমের রিপোর্ট আসলে আমি কনফার্ম হতে পারবো। শোনা যাচ্ছে যে মেয়েটা বোধহয় অন্তঃসত্ত্বা ছিল। তো যদি মেয়েটা অন্তঃসত্ত্বা থাকে, ওর বাড়ির মানুষের ডাক্তার বুক করার কথা, বাগানের মালিকের বউ বুক করছেন, ও মরে যাচ্ছে, আবার ডেড বডিটা নামাচ্ছেন। তো সন্দেহ তো অনেক কিছুই হচ্ছে, কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট না আসলে তো কিছুই বলা যাচ্ছে না। কিন্তু যদি এখানে যাতে কোনো গরিব মেয়ে দেখে যাতে ও ন্যায় পেল না, ওর সাথে অন্যায় হলে এটা যাতে না হয়, ওইটাই আমরা আশ্বাস এনজিও থেকে চাইছি। হ্যাঁ, 2 দিন পরে কেস দেওয়া হয়েছে, কিন্তু কেসটা দেওয়া হয়েছে ওই পোনা যে ছেলেটা ওর নামে, যার বাড়িতে ও লটকেছে তার নামে কেস দেওয়া হয়নি। এবং ওরা বলছে ওই ছেলেটার এগেনস্টে কেস দেওয়ার কারণ হলো ও 48টা কলে ট্রাই করেছে ছেলেটাকে। তো এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারিনি। তো তার জন্যই আমরা এসপি স্যারের সাথে কথা বললাম, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যে দোষী সে শাস্তি পাবে। ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মনোন্নয়ন, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক ভিত্তিকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক বড় উদ্যোগ নিল ত্রিপুরা সরকার। এই উদ্দেশ্যে 2026-2027 অর্থবর্ষে রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড এবং জাতীয় সংখ্যালঘু উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই জনকল্যাণমুখী প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী উপভোক্তাদের হাতে ঋণ সহায়তা তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। तो इससे आज यहाँ पर जो लोन दिया गया है, ये तो लोन ठीक है हम लोग दिए हैं, लेकिन इससे एक वार्ता और एक मैसेज जाता है समाज में कि ये सरकार और सेंट्रल गवर्नमेंट जिस तरह सोचते हैं कि खाली बातों से नहीं काम से भी। तो यहाँ पर आप देखिए, जैसे मेडिकल में कोई पढ़ता है, कोई ANM, GNM, इसका नर्सिंग, बहुत सारी चीज़ में पढ़ रहा है, इनको हेल्प कर रहे हैं और बहुत अच्छा खासा पैसा भी दिया जाता है। ये तो पहले नहीं था, मेडिकल में 5 लाख पहले था, उनको 10 लाख दिया गया है। तो इससे एक तो है इनका आत्मनिर्भर होने का एक विशेष एक जो ये मिलने के बाद ये जो लोन मिला है उसमें वो बढ़ जाता है। तो त्रिपुरा भी जिस तरह यहाँ पर आज आप देखिए, मुस्लिम थे, मुस्लिम संप्रदाय के थे, सिख के थे, उसके बाद क्रिश्चियन थे, उसके बाद बुद्धिस्ट थे, जैन भी थे। तो सब मिल के एक यूनिटी इन डाइवर्सिटी का चेहरा दिखाई दिया। तो मुझे इतना अच्छा लगा। हम लोग सब एक थे, हम लोग अलग अलग नहीं हैं। तो सब मिल के हम लोग अगर काम करें तो त्रिपुरा कैसे आगे नहीं बढ़ेगा। वाई नॉट त्रिपुरा वुड बी ए बेस्ट मॉडल इन द कंट्री। तो इस तरह हम लोग सोच रहे हैं, और सोचने के बाद सबसे बड़ी बात है कि विश्वास होना चाहिए। ये कितना भी हम प्रोग्राम करें, कितना भी लोन दें, लेकिन विश्वास सबसे बड़ी बात है। मैंने आज यहाँ पर ज़्यादातर अभी देखिए त्रिपुरा में माइनॉरिटी संप्रदाय बहुत सब मिला जुला के 18% लगभग है। तो इस जगह पर मैंने ये कहा उसमें ज़्यादा मुस्लिम संप्रदाय का। तो मैंने कहा माननीय प्रधानमंत्री जी के विषय में या हमारे बारे में समझते हैं कि हम लोग संख्यालघु के अगेंस्ट में हैं, और माननीय प्रधानमंत्री जी बाहर जाते हैं, सबसे ज़्यादा उनको सर्वोच्च जो उनको सम्मान मुस्लिम कंट्री से दिया गया है। तो पहले समझना चाहिए भाई, मुस्लिम कंट्री में मंदिर बनता है। প্রতি বছরের মতো এবারও অর্কিড আর্ট ফাউন্ডেশনের উদ্যোগে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রাঙ্গণে গতকাল সন্ধ্যার পর 20তম গুরু পূর্ণিমা অনুষ্ঠান পালন করা হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী শেখর পাল চৌধুরী, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গণেশ নন্দী, বিশিষ্ট চিত্রশিল্পী ডক্টর স্বপন সিনহা প্রমুখ।
গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শিল্প চর্চায় নবীন প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই গুরু বীরেন্দ্র লাল ভৌমিকের প্রতিচ্ছবিতে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান অর্কিড আর্ট ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট চিত্রশিল্পী তথা শিক্ষক অরুণ কুমার পাল ও ওনার ছাত্রছাত্রীরা। সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রাধা জ্ঞান সম্মাননা সমাজকর্মী স্বর্ণালী চৌধুরীকে প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গুরু পূর্ণিমা অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই বিষয়ে ফাউন্ডেশনের কর্ণধার অরুণ কুমার পাল বক্তব্য রাখেন। নমস্কার, অর্কিড আর্ট ফাউন্ডেশন আসাম এর পক্ষ থেকে সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এবার 20তম বর্ষে উপনীত হয়েছি। আমরা এবার গুরু পূর্ণিমা করেছি। এর প্রাক্কালে আমরা অল গোড়া স্কুল ভিত্তিক আর্ট কম্পিটিশন হয়েছিল, সেখানে সবাইকে আমরা পুরস্কার করেছি এবং দ্বিতীয় রাউন্ড যেটা হয়েছে ফাইনাল রাউন্ড, আমরা 1 থেকে 7 নম্বর পর্যন্ত প্রাইজ দিয়েছি সবাইকে। এর আগে আমরা প্রায় 1500 ছাত্রকে আমরা সবাইকে প্রাইজ দিয়েছি, যাতে যারা জয়েন করেছে সবাই প্রাইজ পেয়েছে। এবং আজকে আমরা এই গুরু পূর্ণিমার প্রথম থেকে শুরু করেছি যে সঙ্গীত এবং আর্ট একসাথে আমরা যুগলবন্দি করেছি, যেখানে তবলা লহরা ছিল, সেতার পাদক ছিল এবং পিছনে পেন্টিং ছিল সব। আবার গুরুদেব আমার বীরেন্দ্রলাল ভৌমিক স্যারের প্রতি পূজন হয়েছে। সব মিলিয়ে আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকের এই গুরু পূর্ণিমা অনুষ্ঠান অতিবাহিত করলাম। আপনাদের সকলের সহযোগিতার জন্য হয়েছে। এখানে যারা যারা আছেন সবাই আমাদের অক্লান্ত পরিশ্রমের সাহায্যে সহযোগিতা করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ স্বীকার করছি। এবং এই অনুষ্ঠানে যারা যারা এসেছেন সবাইকে আমি আমার অর্কিড আর্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। গুরু হচ্ছেন পথ প্রদর্শক, গুরু হচ্ছেন আধ্যাত্মিক জীবনের আলোকবর্তিকা। তাই প্রতি বছরের মতো এবার ও উধারবন্দের ভাটি গ্রাম স্থিত শ্রী রামকৃষ্ণ মন্দিরে বুধবার গুরু পূর্ণিমা তিথিতে গুরুর আশীর্বাদ গ্রহণের জন্য ভক্তরা ভিড় জমান। এদিকে সকাল থেকে অনুষ্ঠিত হয় ঠাকুর মা স্বামীজির বিশেষ পূজা অর্চনা। 11 ঘটিকায় ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করেন। এরপর অনুষ্ঠিত হয় ভোগ ও যজ্ঞানুষ্ঠান। গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে ভক্তরা ঠাকুর মা ও স্বামীজির সঙ্গীত পরিবেশন করেন। ওই দিন আশ্রম চত্বরে বিরাজ করে এক আধ্যাত্মিক পরিবেশ। বেলা 1টা থেকে 4টা পর্যন্ত চলে প্রসাদ বিতরণ। অনেক ভক্ত প্রসাদ নেন। এবার সকাল থেকেই ভক্তরা এসে ভিড় জমান। সম্পাদক কিশোর ভট্টাচার্য বলেন, গুরু পূর্ণিমা উপলক্ষে বিবেকানন্দ পাঠ মন্দির খাসপুরে দরিদ্র নারায়ণের সেবার আয়োজন করেছে। এছাড়া ও সেবা কার্য করা হয়েছে। সন্ধ্যা আরতিতে গুরু পূর্ণিমার মাহাত্ম্য তুলে ধরেন প্রাক্তন সভাপতি হরিহর চক্রবর্তী ও উপস্থিত অনেক ভক্তরা। ঠাকুর শ্রীমা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে আজকে গুরু পূর্ণিমা, সেই উপলক্ষে আমাদের রামকৃষ্ণ সারদা সেবা সমিতির যুব শাখা বিবেকানন্দ পাঠ মন্দিরের তরফ থেকে আমরা বিভিন্ন সেবা কাজ এই বিশেষ দিনে আমরা করে থাকি। আজকেও তার আমরা ব্যতিক্রম করিনি। আজকে সকাল থেকে আমাদের নররূপী নারায়ণ জ্ঞান করে আমাদের খাসপুর এই অঞ্চলে একটা বস্তিতে নারায়ণ পূজা করে সেখানে ওদেরকে খাবার নারায়ণ রূপে ওদেরকে খাবার প্রদান করা হচ্ছে। তাছাড়াও আজকে আমাদের আরও কয়েকটি সেবা কাজ আছে। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো কালীবাড়ির এক অসুস্থ লোক এক পরিবারকে রেশন সামগ্রী আজকের এই বিশেষ দিনে তুলে দেওয়া হয়েছে। তাছাড়া অরুণাবন্দির একটা বাড়িতে যেখানে খুব আলোর সংকট, তো একটা সোলার লাইট আমাদের বিবেকানন্দ পাঠ মন্দিরের তরফ থেকে করে লাগিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া অরুণাবন্দির একটা শিশু যেটার একটা নাকের একটা প্রবলেম, তো ওরও সুচিকিৎসা করে ওর ঔষধপত্র সব আমাদের পাঠ মন্দিরের তরফ থেকে প্রদান করা হয়। আর এছাড়াও আমাদের সেবাশ্রমে আজকে সকাল 9টা থেকে গুরু পুজো, তারপর 11টায়
অঞ্জলি প্রদান, 11:30টায় 11:30টায় ভোগ নিবেদন এবং 1টা থেকে এখন আমাদের ভক্তদের মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে, সেটা চলছে। এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতির পর আজকের আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।